নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র করছে একটি মহল, মন্তব্য রিজভির। মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ। এবং রাবিতে চলছে কমপ্লিট শাটডাউন, বন্ধ ক্লাস, পরীক্ষা, ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বিএনপি যখন এগিয়ে যাচ্ছে, তখন কুচক্রী মহল নানা অপতথ্য ও মিথ্যাচার ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এসব মহল একটি নিবন্ধিত ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে এবং বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। অসত্য সংবাদ পরিবেশন করছে বা করানো হচ্ছে। জনগণ অবলোকন করছে যে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির মাধ্যমে 40,000 বডি ক্যামেরা আনার জন্য অর্থ ছাড় দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা একথা জানান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যা যা প্রয়োজন তার সবকিছুরই বাজেট দিবে সরকার। শাহ আমানত বিমানবন্দর গ্রেড 1-এ উন্নীত করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোলিং ব্যবস্থার আধুনিকায়নের প্রস্তাবও পাশ করা হয়েছে। এছাড়া বর্তমানে বাংলাদেশের কাছে যে ডলার আছে তা আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত না বলেও জানান অর্থ উপদেষ্টা। ইম্পোর্ট এক্সপোর্ট হলো একটা, ওটা হলো ট্রেড, বাকি অনেক কন্টিনজেন্সি জিনিস সাথে রাখতে হয়। একটু সেফ হিসেবে না রাখলে কিন্তু তখন বিপদ হবে। এটা আমি 2007-08-এ আমরা টের পেয়েছি, যখন আমি গভর্নর ছিলাম। খুব ঝামেলা হয়েছিল, আপনাদের সিডর হলো, আইলা হলো, ক্রপ ফেল করলো, যা হোক তখন আমরা ম্যানেজ করেছি। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের একাংশ। তবে সব বিভাগের ক্লাস, পরীক্ষা বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রমও। গতকাল প্রশাসনিক ভবনের পাশে লিচুতলায় অবস্থান নেন আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীরা। এ সময় শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও ফৌজদারি আইনে বিচারের দাবি জানান তারা। একই সাথে পোষ্য কোটা পুনর্বহালের দাবি তুলে ধরেন তারা। তবে চলমান শাটডাউন কর্মসূচি থেকে গতকাল সরে আসার ঘোষণা দেন জামায়াতপন্থী শিক্ষকরা। অপরদিকে উদ্ভূত পরিস্থিতি এবং বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের একাংশ দাবির মুখে কমিশন 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর নির্বাচন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে। মুগ্ধসহ উত্তরায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার এক আসামি তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউশন। এই মামলায় তদন্ত 22 অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 বিচারপতির সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল 1-এ এ আদেশ দেন। এদিন সিলেটে সাংবাদিক তোরাব হত্যা মামলা এবং কক্সবাজারে একরামুল হত্যা মামলার তদন্ত 24 নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশও দেন ট্রাইব্যুনাল। এছাড়া গাজীপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ওসি আশরাফকে
একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পুনঃসাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজুর রহমান। এই মামলার ৫০তম সাক্ষী এএসআই কামরুল হাসান ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়া ৬ মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় চতুর্থ দিনে সাক্ষ্য দেন শেষ হয়েছে। এবং এই ক্ষেত্রে শেখ হাসিনা, হাসানুল হক ইনুর বক্তব্য কোনো ক্ষেত্রে ৪০০, কোনো ক্ষেত্রে ১০০০, কোনো ক্ষেত্রে ১৯০০ পর্যন্ত পার করেছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড, মিনিমাম স্ট্যান্ডার্ডের থেকে অনেক ওপরেই এই স্কোরটা পাওয়া গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের নেপথ্যের একজন কুশীলব ছিলেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ৭ নভেম্বর প্রজন্ম এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে লেখক ও গবেষক ডক্টর মারুফ মল্লিক রচিত বাংলাদেশি জাতীয়তাবাদীর তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতীয়তাবাদের সংকট শীর্ষক গ্রন্থ নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তারেক রহমান তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে ২০২৪-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। একেবারে দেহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে বড় কথা বলছে এবং চট্টগ্রাম বন্দর দখল করছে। তো এইটা রুখবার জন্য বাংলাদেশি মানুষের যে অন্তর্নিহিত চেতনা, সে হয়তো মানে দর্শনগত বিশ্লেষণ হয়তো জানে না, কিন্তু অন্তর্গত যে তাগিদ সৃষ্টি করে, সেই তাগিদটাই সৃষ্টি করে হচ্ছে বাংলাদেশি জাতীয়। এবারে জানাবো সারা বাংলার খবর। কক্সবাজারের মহেশখালীতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী আনসারুল করিম ও নূর আলমকে আটক করে নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ার একটি বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী। অভিযানকালে মহেশখালী চিহ্নিত সন্ত্রাসী আনসারুল করিম ও নূর আলমকে তাদের নিজ নিজ বাড়ি হতে আটক করা হয়। এ সময় তল্লাশি করে একটি এলজি, একটি দুনলা দেশীয় বন্দুক, ৬টি ধারালো অস্ত্র, ১৩ রাউন্ড বুলেট সীসা, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। খুলনা মেট্রোপলিটন দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল বাশার বলেছেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। খানজাহান আলী থানার ওসি কবির হোসেন এর বদলিজনিত বিদায় ও সদ্য যোগদানকৃত ওসি মোহাম্মদ তুহিনুজ্জামান এর যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। সেকেন্ড অফিসার এসআই আজহার এর পরিচালনায় অনুষ্ঠানে সাংবাদিক সাইফুল্লাহ তারেক, গাজী মুকুল, মিহির সহ অনেকে উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রৌমারীর বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আওয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন অভিভাবকরা। অভিযোগে জানা যায়, সহকারী শিক্ষক আবুল আওয়াল ক্লাস নেয়ার সময় এক ছাত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ ও মারধর করেন। পরে ওই শিক্ষার্থী অভিভাবককে জানালে উপজেলা প্রশাসন বরাবর তার লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। জমি দখলের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জমি মালিকরা। গতকাল দুপুরে উপজেলার সাউঘাটা এলাকায় নেট কনসার্ট ও নেক্সট কোম্পানি লিমিটেডের কারখানার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নেট কনসার্ট ও নেক্সট কোম্পানির মালিক জয়নাল আবেদিন ও তার শ্যালক মামুন মিয়া দীর্ঘদিন ধরে তাদের জমি অবৈধভাবে দখল করে রেখেছে। আওয়ামী লীগের দোসর জয়নাল আবেদিন জোরপূর্বক জমি দখল করে নিয়েছে।
ঢাকার নবাবগঞ্জের একটি স্বনামধন্য হাসপাতাল মুক্তি ক্লিনিক, যেখানে স্বল্প খরচে মিলছে আধুনিক সেবা। রোগীরা জানান এখন আর ঢাকা যেতে হয় না, নিজ এলাকাতেই মিলছে সব ধরনের সেবা। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পরিচালিত হচ্ছে হাসপাতালটি। শরীফুল ইসলাম সুমনের রিপোর্ট, জানাচ্ছেন আনোয়ার রাজ। একসময় ঢাকায় গিয়ে নিতে হতো ছোট বড় সব রোগের চিকিৎসা। এতে একদিকে যেমন বাড়তি খরচের বোঝা টানতে হতো, অন্যদিকে হয়রানির শেষ ছিল না রোগী ও রোগীর স্বজনদের। সেখান থেকে ঢাকার নবাবগঞ্জের মানুষের মুক্তি মিলেছে মুক্তি ক্লিনিকের মাধ্যমে। আধুনিক যন্ত্রপাতি ও উন্নত মানের সেবায় রোগীদের আস্থায় পরিণত হয়েছে এই হাসপাতালটি। চিকিৎসার মান অনেক ভালো, এদের সেবা যত্ন ভালো এবং এরা যে রোগীদের কেয়ারটেক করে এটা অনেক ভালো। এখানে আমি অনেক দিন যাবৎ চিকিৎসা নেই, আমার বড় ছেলেও এখানে হয়েছে। মানে হার্টের সমস্যা আছে, প্রেশার, মানে অনেক আলসারের সমস্যা আছে। ভালো, আমরা এখানে দেখাই। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দেয়া হচ্ছে সেবা। এছাড়া উন্নত ও আধুনিক যন্ত্রপাতিতে করা হচ্ছে সব ধরনের পরীক্ষা। সেখানেও রোগীদের কথা বিবেচনায় দেয়া হচ্ছে বিশেষ ছাড়। আমাদের এখানে অ্যাকচুয়ালি মোটামুটি হিস্টোপ্যাথোলজি ছাড়া বাকি সব টেস্ট হয়, দ্যাট ইজ ক্লিনিক্যাল প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, সিরোলজি, ইমিউনোলজি, হরমোন টেস্ট অ্যান্ড আদার টেস্ট। যারা পর্দানসীন তাদের জন্য মহিলা ডাক্তারও আছে। আর আমাদের এখানে যেসব ডাক্তার সাহেব আছেন, আগে শুধু আমাদের এখান থেকে আসতেন রুগীরা, বর্তমানে আশেপাশের উপজেলা থেকেও আমাদের এখানে রুগী আসে। তো আমি আশা করি আমাদের কাজের মান উন্নত হচ্ছে এবং সামনে আরও উন্নত হবে। এখানে আমাদের 3টি অপারেশন থিয়েটার আছে, 2টি জেনারেল অ্যানাস্থেশিয়ার মেশিন আছে অ্যানাস্থেশিয়া দেওয়ার জন্য, এবং মনিটরিং ফ্যাসিলিটিস আছে, সর্বাধুনিক মনিটরিং ফ্যাসিলিটিস। দীর্ঘদিন যাবৎ মানুষের সেবা দিয়ে আসছি এবং দোহান্নগঞ্জে আমাদের এখানে একমাত্র 15 জন বিভাগীয় পদে অধ্যাপক পদে আমাদের এখানে সেবা দিয়ে আসছেন। প্রত্যেক ডিপার্টমেন্টে আমরা অধ্যাপক এবং প্রতিদিন আমরা গাইনি, শিশু এবং মেডিসিন এবং অন্যান্য বিভাগ সহ প্রতিদিন আমরা সেবা দিয়ে আসছি এবং সুনামের সহিত দিয়ে আসছি। গরিবের বান্ধব হিসেবে একটা ক্লিনিক আমি বলবো। ম্যাক্সিমাম রোগীকে আমাদের ছাড় দিতে হয়। আমাদের এখানে সর্বোচ্চ ডিসকাউন্টে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং হতদরিদ্র রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, তারপরে ওই যে আপনার কি বলে বেদে অমুক তমুক, অনেকেই কিন্তু এখানে অপারেশন করায় পয়সা না দিয়ে ফ্রি করে দিয়েছি, এরকম রেকর্ডও আমাদের আছে। স্বল্প খরচে আধুনিক সেবার নিশ্চয়তা নিয়ে এগিয়ে যাবে মুক্তি ক্লিনিক, সেই প্রত্যাশা স্থানীয়দের। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অনুদান প্রদান করা হয়। উপজেলার ৬৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা ও কাত্যায়নী পূজা সমাপনীর পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুদান প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তাজুল ইসলাম সহ অনেকে। বিএনপি এখন থেকে আগের অনেক শক্তিশালী, তাই নির্বাচনে ভোটেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন দলের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার। পাবনার পাকশী হাশেম আলী মিলনায়তনে ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সম্পাদক প্রয়াত আখতারুজ্জামান রঞ্জুর স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম তপনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আহসান হাবিব সহ অনেকে। লালমনিরহাটে জাতীয়তাবাদী মহিলা দল সদর উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে।
লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় নবজীবন সেন্টার মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আজরিনা পারভিন রেখার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লায়লা হাবিব। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জিন্নাত ফেরদৌস আরা রোজি ও সাংগঠনিক সম্পাদক আফরোজা পারভিন শাপলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা, অনুদান প্রদান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে উপজেলা বিএনপি। জেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সম্পাদক ফজল হোসেন, কাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান সহ অনেকে। নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলোকবর্তিকা জালাল উদ্দিন সরকার জালাল চেয়ারম্যান ও তার নেতৃত্বে গঠিত বিএনপির আহ্বায়ক কমিটির পুনর্বহাল করার দাবি জানিয়েছে এলাকাবাসী। বিগত স্বৈরাচারী সরকারের সময় রাজপথে আন্দোলনে সক্রিয় থাকা এই নেতা ৫ আগস্টের পর নজরপুর ইউনিয়নকে শান্তির নগরী হিসেবে প্রতিষ্ঠা করেছেন বলে জানান স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, বিএনপিতে অনুপ্রবেশকারীদের ষড়যন্ত্রে ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। তবে ৯টি ওয়ার্ড ইউনিট, অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের মানুষ জালাল চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি নেয়ার দাবি জানান। জালাল চেয়ারম্যান হলো সেই ব্যক্তি আওয়ামী লীগ হাজারো অন্যায়। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নিজস্ব অর্থায়নে একটি জরাজীর্ণ রাস্তার মেরামত ও পাকা করেছে এশিয়ান টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভেঙে যাওয়ায় এলাকার সাধারণ জনগণ, স্কুল কলেজের শিক্ষার্থী ও রোগী পরিবহনে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা পানিতে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর মাসুদ রানা নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ শুরু করেন। রাজধানী ঢাকায় জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, যৌক্তিকতা ও বাস্তবতা শীর্ষক জাতীয় সেমিনার হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ হিল হাদির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হকের উপস্থিতিতে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক ডক্টর আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী। এবারে চট্টগ্রাম সংবাদ। অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী শাকপুরা চৌমোহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৫ শতাধিক ব্যবসায়ী ভোটার শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মতিউর রহমান রাসেল, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মোহররাম নির্বাচিত হয়। নির্বাচনে ১২টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন বোয়ালখালী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রাসেল চৌধুরী। চট্টগ্রামের লোহাগড়ায় আওয়ামী দোসরের নেতৃত্বে খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার প্রতিবাদ করায় মিথ্যা ভিত্তিহীন চাঁদাবাজি ও মানহানির মামলায় করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। উপজেলার একটি রেস্টুরেন্ট হল রুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ তারেক। এ সময় তিনি অভিযোগ করে বলেন, এলাকার জামছড়ি খালের বালু মহল লিজ দেয়া হয়েছে ইমতিয়াজ ফারুকী নামে একজনকে, কিন্তু বালু উত্তোলন করছে আওয়ামী দোসর নেজামুদ্দিন, আয়ুব চৌধুরী ও ইমরান সহ তার লোকজন।
জামছড়ি খালে বালু উত্তোলনের পাশাপাশি পার্শ্ববর্তী ট্যাঙ্কবতী নদী থেকে বালু উত্তোলন করায় গ্রামীণ সড়ক, ব্রিজ, নদী ভাঙনের কবলে পড়ছে। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী তরিকত কনফারেন্স। এতে বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন, সাব্বির আহমেদ মুমতাজি, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর ও মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী। চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ ময়দানে ঐতিহাসিক তরিকত কনফারেন্সে ঢল নামে লাখো আশিকে রাসূলের। এবারে খেলার খবর। ফরাসি উইঙ্গার উসমান দেমবেলে ব্যালন ডি'র জিতলেন এমন গুঞ্জন ছিল জোরে সোরে, শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির হয়ে অনবদ্য পারফরমেন্সের স্বীকৃতি পেলেন তিনি। বার্সেলোনার লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলার হলেন দেমবেলে। সোমবার রাতে প্যারিসের ঐতিহাসিক ত্রিয়াথ দু শাতলেতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডি'রের ৬৯তম আসর। ২৮ বছর বয়সী দেমবেলের হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। ফ্রান্সের ষষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি'র জিতলেন দেমবেলে। তবে গত ৩০ বছরের মধ্যে তার আগে স্বদেশি জিনেদিন জিদান ও করিম বেঞ্জামিনের হাতে উঠেছিল সম্মানজনক এই পুরস্কার। নারী ফুটবলের টানা ৩বার ব্যালন ডি'র জিতে অবিশ্বাস্য কীর্তির জন্ম দিয়েছেন বার্সেলোনা ও স্পেনের তারকা আইতানা বনমাতি। সব মিলিয়ে ৩বার ব্যালন জেতা প্রথম নারী ফুটবলারও তিনি। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র করছে একটি মহল, মন্তব্য রিজভির। মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ। এবং রাবিতে চলছে কমপ্লিট শাটডাউন, বন্ধ ক্লাস, পরীক্ষা, ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।